10 তারিখ তো না, চেঞ্জ তো করছি মনে হচ্ছে। সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের একটু বইটা নিয়ে বসতে হবে। সো আজকে তোমাদের কিছু জিনিস বই থেকেও দেখতে হবে। সো যারা ক্লাস করতে আসছো বা ক্লাসে জয়েন করছো, একটু বইটা নিয়ে আসবা। সাউন্ড কি? সাউন্ড কি ঠিক আছে কিনা একটু চেক করে জানাও। ঠিক আছে? এত সুন্দর কালার। আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে আজকে খুব ইম্পর্টেন্ট প্লাস একটা কঠিন টপিক বলা যায়। আমাদের সময়ে এই টপিকগুলো একেবারেই ছিল না। ইভেন হচ্ছে আমরা অনেকেই এখনো এই বিষয়গুলো সম্পর্কে জানি না। সো তোমাদের জন্য একটু কঠিন, একটু চেষ্টা করবা বোঝার। যতটুকু সম্ভব আমি তোমাদের বলে দিব। আর অবশ্যই তোমরা হচ্ছে এটা বাসায় ক্লাসটা শেষ হওয়ার পর যদি কোনো সমস্যা থাকে, ক্লাসের মধ্যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা। আর যদি এছাড়া কোনো প্রবলেম হয়, তোমাদের গ্রুপ আছে, তোমরা গ্রুপে জানাতে পারো। আর ক্লাসটা হচ্ছে প্রয়োজনে তোমরা আরেকবার দেখবা ক্লাসের পরে, যদি কোনো সমস্যা থাকে। আর অবশ্যই অবশ্যই এই ক্লাসের পরীক্ষাটা তোমরা দিবা। তো আজকের টপিকটা মূলত জমি সংক্রান্ত যেসব কাগজপত্র, আমরা খুব বেসিক কিছু এর আগের ক্লাসে বলেছিলাম যে জমির দলিল কি বা জমি সংক্রান্ত এই কাগজটা খুব জাস্ট ধারণা দিছি। তো এই যে জমির আমাদের হচ্ছে এই কাগজপত্র, এই জিনিসগুলো জানতে গেলে আমাদের যে দলিল, তারপর খতিয়ান, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। যে খতিয়ান কি বা এই কাগজগুলোকে কি বলে, অনেক কঠিন কঠিন কিছু নাম আছে। তো তোমাদের হচ্ছে জমির যে তোমরা এই যে কাগজপত্র হয়, সেটা মালিকানা পরিবর্তন হতে পারে বা জমির যে কোনো কাজের ক্ষেত্রে এই যে কোনো একটা কাগজের দ্বারা যে জিনিসটা করা হয়, এটাকে তো আমরা দলিল বলি। ওইটার এক একটা আলাদা নাম থাকে, এক একটা অফিসে এক একটা কাজ করা হয়। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে তোমাদের টপিকগুলো থাকবে খতিয়ানের ধারণার গুরুত্ব। তোমাদের কয়েকটা খতিয়ান দেখানো হবে। সেটা বাংলাদেশে এই 4টা খতিয়ানই তোমার মূলত এখন পর্যন্ত হয়েছে। একটা হচ্ছে তোমার সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান আর বিএস খতিয়ান, এই 4টা খতিয়ান। এছাড়া এই কাগজপত্র নেওয়ার জন্য কিছু নাম হয়তো আমরা বাবা মায়ের মুখে শুনে থাকতে পারি, যদি জমি জমার কাজ করতে যে তাদের এগুলো প্রয়োজন হয়। আবার অনেকে দেখা গেছে একদমই নতুন এটার সাথে। এছাড়া আমরা মাঠ পর্চা, ডিপি পর্চা, বিডিএস খতিয়ান, খানাপুরি মৌজা, এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে খতিয়ান কি। তো খতিয়ান হচ্ছে তোমার জমির মালিকানা বিবরণ যে স্বত্বলিপিতে চূড়ান্তভাবে প্রকাশ করা হয়, তাকে মূলত খতিয়ান বলে। চূড়ান্তভাবে প্রকাশ করা বলতে তোমার এই যে দলিলের যে একটা কাগজ, তো তোমার যখন ফাইনালি তুমি একটা কোনো জমি রেজিস্ট্রি করে ফেলবা, সেটা বিক্রি করা হোক বা তুমি নিজে কেনা হোক, এই জিনিসগুলো তুমি যখন ফাইনালি একটা কাগজে তো লিখিত আকারে আসে। যে আমরা সবাই, তোমাদের এর আগের ক্লাসে হোমওয়ার্ক ছিল যে তোমরা দলিল দেখে আসবা। তোমাদের বাসায় যদি এমন কোনো দলিল থাকে অথবা গুগলে সার্চ করবা। তো তোমরা কি দেখছিলা? একটু জানাবা, বা দেখে তোমাদের কি মনে হয়েছে। তো ওই জিনিসগুলা তোমার এই যে যে সরকারি যে একটা কাগজে লেখা থাকে বা দেওয়া থাকে, এই জিনিসটাকে মূলত খতিয়ান বলা হয়।
যে জমির মালিকানার যে বিবরণ যাবতীয় যা যা আছে জমি সংক্রান্ত, মালিককে, জমিটা কোথায় অবস্থিত, জমির পরিমাণ কতটুকু, তারপর আরো বিভিন্ন সিরিয়াল নাম্বার থাকে, এই জিনিসগুলা একটা কাগজে লেখা থাকে, সেই জিনিসটা হচ্ছে খতিয়ান। তো খতিয়ান গুলো কিভাবে থাকে তোমার, এই মনে করো অনেকগুলো পেজ থাকে, তো এই যে ক্রমিক সংখ্যা অনুযায়ী তোমার খতিয়ান গুলো দেওয়া থাকে, যে 1 2 3 4 5 6 7 এরকম ভাবে থাকে। আর এই খতিয়ানটা কিসের ভিত্তিতে প্রস্তুত করা হয়? খতিয়ানটা মূলত প্রস্তুত করা হয় মৌজার ভিত্তিতে। তো তোমাদের যেহেতু এই সংজ্ঞাটা পড়তে যে মৌজাটা চলে আসলো, তাই আমি তোমাদের মৌজার সংজ্ঞাটা এখানে দিয়ে দিছি। তোমাদের আরো 2 3টা টপিকের পরে আবার মৌজা নিয়ে আলোচনা আসবে। তাহলে এই যে একটা মৌজায় খতিয়ান নাম্বারগুলো কিভাবে থাকে, তোমার প্রথমে কি খতিয়ানগুলো বিভিন্ন ক্রমিক নাম্বার অনুযায়ী থাকে, সেটা 1 2 3 4 যে কোনো ভাবে। এই খতিয়ানগুলা কিসের ভিত্তিতে নির্ধারিত করা হয়? মৌজার ভিত্তিতে। আর এই মৌজাগুলো তোমার সাধারণত কি হয় সেটা আমরা জানবো। আর এক একটা মৌজায় খতিয়ান নাম্বারগুলো তোমার 1 থেকে 2 3 4 5 এমনকি 1 2 হাজারও হয়ে থাকে। ঠিক আছে, এগুলো বিভিন্ন নাম থাকে মৌজার। আচ্ছা, তাহলে মৌজাটা কি? সেটা হচ্ছে যে সিএস জরিপের সময় প্রতিটি থানার অধীন, আমরা শুধু আপাতত এটা জানি যে প্রতিটা থানার অধীন যে ভৌগোলিক এলাকা স্বতন্ত্রভাবে আলাদা পরিচিত নম্বর দ্বারা পৃথক করা হয়। অর্থাৎ মনে করো কোনো একটা নির্দিষ্ট থানা তুমি বিবেচনা করো, ধরো তেজগাঁ থানা হতে পারে, তোমার গ্রামের কোনো থানা তুমি বিবেচনা করো। তো ওই থানার তো মোটামুটি একটা ওই এলাকার যে ভৌগোলিক যে এলাকা, সেই এলাকাটার তোমার জায়গা ভিত্তিতে যে এই জায়গাটা এত নাম্বার, বা এই জায়গাটার জমি অনুযায়ী এত নাম্বার, এভাবে এক একটা জমির আলাদা করে করে পরিচিতি থাকে। ওই মৌজাটা তোমার এই ভৌগোলিক এলাকার ভাবে আলাদা আলাদা ভাবে প্রতিটা এলাকা বা জমি পরিচিত থাকে, এবং ওই নাম্বারটা দ্বারা কি পৃথক করা হয়। এই যে পৃথক করার এই যে প্রক্রিয়াটা, এটাই মূলত মৌজা নামে পরিচিত। তো জরিপ এবং ভূমি ব্যবস্থাপনার ইউনিট হলো মৌজা। আমরা জরিপ কথাটা শুনছি না, আমরা হচ্ছে তোমার আদমশুমারি হিসেবে আদমশুমারির সাথে পরিচিত, যে জরিপ করে বিভিন্ন, ঠিক সেরকম ওইটা যেমন মানুষের বাসায় বাসায় যে যে তোমার একটা জরিপ করে না, যে হচ্ছে কার বাসায় কতজন মেম্বার আছে, কত বছর থেকে কত বছর, তারপরে এই যে একটা সংখ্যা প্রকাশ করে যে বাংলাদেশে এখন বর্তমানে কতজন নাগরিক আছে, কতজন পুরুষ আছে, নারী আছেন, বা অল্প বয়স্ক কতজন আছে। তো ওইটা হচ্ছে তোমার কি আদমশুমারি করে মানুষের সংখ্যা। ঠিক সেরকম একদম শুরুর দিকে তোমার 1888 সালের দিকে তোমার এই প্রতিটা জমি বাংলাদেশের বলো, তখন যদি বিভক্ত না হয়ে থাকে তখন ওই পূর্ব পাকিস্তান বলো বা ভারত বলো, সেই যে বাংলাদেশের অন্তর্ভুক্ত যতগুলা জেলা ছিল, তখন কি করছে, তখন থেকে মূলত খতিয়ানটা শুরু হয়। তো তখন এই জমিগুলা তোমার জায়গা ভাগ করে করে এক একটা নাম দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়। তো এভাবে লিস্টেড হয়ে আছে। তো তুমি দেখবা অনেক সময় জমি কিনতে গেলে তোমার অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু তুমি বুঝবাও না, বা অনেক পুরানো সাল দেওয়া থাকে, বা জমিটা কত আগের, কত নাম্বার হিসেবে, ঠিক এই খতিয়ান বা মৌজার কারণেই কিন্তু ওই নাম্বারগুলো চলে আসে। তো মৌজা মূলত কি ভিত্তিক, এই যে গ্রাম বা পাড়া ইত্যাদি মৌজাভুক্ত এলাকা, তার মানে থানার অধীনে যে গ্রাম বা পাড়া আছে এটা হচ্ছে তোমার মৌজাভুক্ত এলাকা। এখন বাংলাদেশে এখন পর্যন্ত আমরা বলেছি যে 4টা খতিয়ান আলোচনা করা হয়েছে, বা 4টা খতিয়ান সম্পন্ন হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সিএস খতিয়ান। তাহলে সিএস খতিয়ানটা কি আমরা একটু দেখি। আচ্ছা, তোমাদের বইয়ে সালটা দেওয়া আছে হচ্ছে সম্ভবত 1890, তাই না? তো 1890 এর কাহিনীটা আমরা একটু আগে দেখি। প্রথমে যখন একদম শুরুতে জরিপের কাজ করা শুরু হয় বাংলাদেশে প্রথম, তখন এই সিএস জরিপকে কি বলা হয়? ক্যাডাস্ট্রাল সার্ভে। এই সিএস জরিপটা 1888 সালে কক্সবাজারে, কোথায়, রামু থানার অধীনে একটা পাইলট প্রকল্প ছিল। তো সেইটার আওতায় এই জরিপটা প্রথমে শুরু করা হয়, এটার স্টার্টিংটা, কাজটা শুরু করা হয় 1888 সালে। কোথায়? কক্সবাজারের রামু থানায়। তো সেখানে এই কাজটা শুরু করা হয়, এবং এই কাজটা করতে মোটামুটি 1 বছরের মতো সময় লেগে যায়। তো এই উক্ত থানাটা জরিপ করতে 1 বছর সময় লাগে।
তারপর এই জরিপ থেকে ধারণা নিয়ে এই যে একটা 1 বছর ধরে এই কক্সবাজারে একটা জরিপ চালানো হলো, যেটাকে সিএস জরিপ বলা হয়। এইটা থেকে ধারণা নিয়ে এই সারা দেশে এই জরিপটার কাজটা শুরু করা হয়, যে এইখানে যে নিয়ম বা প্রক্রিয়াটা ছিল, আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের বাকি যত ক্লাস থানা, জেলা, গ্রাম আছে সেখানের যত জমি সেগুলোকে আমরা জরিপ করব সিএস জরিপের মাধ্যমে। তাহলে সেই যে জরিপটা শুরু হয়, সেইটা শুরু হয় তোমার 1898 সালে। তাহলে সিএস জরিপের কাজটা সারা দেশে শুরু হয় 1898 সালে। আর প্রথম যখন শুরু হয় সেটা হচ্ছে 1888 সালে কক্সবাজারে রামু থানায় একটা পাইলট প্রকল্পের আওতায় করা হয় সেটা। তো এরপর সিএস জরিপের সময়কাল অলরেডি এটা আমরা জেনে গেছি যে 1888 সালে প্রকল্পটা কক্সবাজার শুরু হয় আর শেষ হয় সিএস জরিপটা 1940 সাল। তার মানে এই সিএস জরিপের আম, অধীনে বাংলাদেশের যে জমিগুলো জরিপ করা হচ্ছিল সেইটা আলটিমেটলি সিএস জরিপের কার্যক্রমটা শেষ হয় 1940 সালে, এবং কক্সবাজার থেকে শুরু হয়ে সেটা শেষ হয় দিনাজপুরে এসে দিনাজপুর জেলায় শেষ হয়। তোমাদের এর ভিতরে যে বিভিন্ন ভৌগোলিক যে ব্যাপারগুলো আছে আরো ডিটেলসে তোমাদের অবশ্যই কিছু লেকচার নোটে অ্যাড করা থাকবে। আর এইটাই অবশ্যই সিএস জরিপটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ভূমি জরিপ। তো তোমাদের অবশ্যই নামগুলা সংক্ষেপে জানতে হবে, প্লাস ইংলিশ টার্মে জানতে হবে যে সিএস জরিপকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলা হয়। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ভূমি জরিপ, মানে বাংলাদেশের ভূমির ওপর যে জরিপগুলো করা শুরু হয় এটা সর্বপ্রথম তোমার 1888 সালে শুরু হয়, শেষ হয় 1940 সালে। সিএস জরিপে কি থাকে আমরা একটু দেখি যদি। সিএস জরিপে তোমার প্রস্তুতকৃত রেকর্ড, আচ্ছা সিএস জরিপে প্রস্তুতকৃত রেকর্ড বা খতিয়ানের প্রথম পৃষ্ঠার উপরিভাগে জমিদারগণের নাম থাকে। ধরো এই একটা পেজ আছে, সেখানে প্রথম পৃষ্ঠার উপরের দিকে জমিদারদের নাম ছিল। তখন তো আর এভাবে মানুষ বা ইয়ে ছিল না, তখন জমিদারি প্রথা ছিল, জমিদার ছিল, রাজত্ব ছিল, তাই বলা হয়েছে বেশিরভাগ জমি কি জমিদারদের অধীনে ছিল, মালিক জমিদাররাই ছিল। তাহলে প্রথম যে পৃষ্ঠাটা জরিপের ওইটার উপরের দিকে কি থাকে, জমিদারগণের নাম থাকে। আর খতিয়ানের নিচে, এই যে খতিয়ানের যে কাগজটা, কাগজের নিচের দিকে দখলদার রায়ত বা প্রজার নাম লেখা থাকে। এখন মনে করো একজন জমিদার, তার বিশাল মহল আছে বা রাজপ্রাসাদ আছে, সে সেখানে থাকে, সে কিছু জমি নিয়ে হয়তো তার কর্মচারী দিয়ে কাজ করায়, কিন্তু একটা পুরা রাজ্যের পুরোটা জায়গা নিয়ে কি সে থাকে? সে তো থাকে না। সে হয়তো তোমার তখন তো আর ভাড়া দেয়া বলতে পারি না, তখন বলতে পারো যে সে হচ্ছে ওই জিনিসটা আরেকজন দখল করে রাখে বা আরেকজন থাকে, সে তাদের থাকতে দেয়। তো যে যেই জায়গাটায় থাকে বা দখল করে আছে তার নামটা কোথায় থাকে, খতিয়ানের নিচের দিকে। এটা কিন্তু প্রথম পৃষ্ঠার নিচের দিকে এই দখলদার রায়ত বা প্রজার নাম লেখা থাকে। এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় তোমার জমির দাগ নাম্বার, শ্রেণী, পরিমাণ ইত্যাদি তথ্য থাকে। দাগ নাম্বার বলতে আমরা সামনে দাগ নাম্বার নিয়ে জানবো। তোমরা যদি কোনো জমি দেখো, ধরো এরকম একটা জমি থাকে, ওখানে জমির বিভিন্ন নিয়ম আছে, যে এখান থেকে এতটুকু কোনো একটা পরিমাণ অনুযায়ী দাগ দেয়, যে এই জমিটা এত দাগ, এতটুকু জমির মধ্যে তোমার 1 নাম্বার দাগ, 2 নাম্বার দাগ, তারপর তোমার কোন শ্রেণীতে আছে। তোমরা তোমাদের শহর বা গ্রামে যে কোনো জায়গায় দেখবা কোনো একটা ফাঁকা জমিতে বড় করে সাইনবোর্ডের মধ্যে দেওয়া থাকে যে জমিটা হচ্ছে কত শ্রেণী, মৌজা, দাগ নাম্বার, মালিককে। আবার কখনো কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম তোমার একটা ফাঁকা জমিতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওখানে লেখা আছে যে আদালতের রায়ের পক্ষ এই জমির মালিকটা হচ্ছে ইনি। তো তাহলে এটা থেকে কি বোঝা গেল যে জমিতে হয়তো কোনো ঝামেলা ছিল বা মালিকানা নিয়ে কোনো সমস্যা ছিল এবং এই জমিটা নিয়ে কেস করা হয়েছে। তারপরে আলটিমেটলি কেসে যে জিতে তোমার হচ্ছে জমিটার মালিক হয়েছে, তার নামে হয়ে গেছে জমিটা, তো সে ওইটার মালিক এখন। এবং ওখানে ডিটেলস লেখা থাকে থানা, জেলা, উপজেলা, জমিটার পরিমাণ কত, কি দাগ কিরকম। ইভেন তোমার ওই কাগজে
এইসব জমিগুলার একদম যদি তুমি দলিল দেখো, ওখানে তুমি কোন কাজ করতে পারবা সব জায়গায়, বা কি ধরনের বিল্ডিং করতে পারবা, বা তুমি হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে পারবা কিনা, এগুলোরও কিন্তু পারমিশন নিতে হবে, বা এগুলো উল্লেখ থাকে যে ওই জমিটাতে তুমি এই কাজগুলো করতে পারবা কিনা। তো এই জিনিসগুলো কি খতিয়ানের দ্বিতীয় পৃষ্ঠায় লেখা থাকে। তো তোমাদের যদি পড়া একটু কঠিন মনে হয়, তোমরা একটু প্রশ্ন করতে পারো, অথবা রিপিট করার লাগলে বলতে পারো। আচ্ছা, তোমরা একটা জিনিস জানাবা, তোমাদের তো অনেক মাস হলো স্কুলে ক্লাস হচ্ছে, এখন হয়তো কোরবানি ঈদের ছুটিও দিয়ে দিছে। তো এই যে এই বইটা সম্পর্কে তোমাদের এত এত ধারণা, তাই না, ছোটদের যে এই বইয়ে তেমন কিছু নাই, এইটা হয়েছে। তো এখন যেটা পড়ছো, তোমাদের স্কুলে আসলে এই টপিক গুলা কিভাবে পড়াইছে, বা এই পুরো বইটার কতটুকু পর্যন্ত পড়াইছে, বা কিভাবে পড়াচ্ছে তারা, আর এছাড়াও তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেয় সেগুলো কিরকম হয়, এটা একটু জানাবা কমেন্ট করে অবশ্যই। আর এখানে পড়া কেমন বুঝছো? তো এখানে আমি তোমাদের একটা খতিয়ানের ধারণা দিছি। ভিতরের লেখা হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটার জন্য তোমরা হচ্ছে তোমাদের বইটা একটু খুলবা আজকে। দেখো, সিএস খতিয়ানে তোমার হচ্ছে এখানে একটা তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় এখানে একটা ছকের মতো দেওয়া আছে, যে মৌজার নাম্বার, নম্বর, পরগনা, থানা, জেলা। তো এখানে জাস্ট একটা ধারণা দিচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের লেকচার নোটে এই ধরনের কিছু পিকচার অ্যাড করে দিব। তোমার হচ্ছে এছাড়া বিভিন্ন তোমার সরকারি যে ওয়েবসাইট গুলো আছে, জেলা অফিস বা ইউনিয়ন অফিসের এই ধরনের কিছু জমি সংক্রান্ত যে ওয়েবসাইট আছে, সেখানে তোমার খতিয়ানের ফর্ম ডাউনলোড করার অপশন আছে। তো তোমরা সেখান থেকেও দেখতে পারো। আমি তোমাদের কিছু ফর্মের পিকচার লেকচার নোটে দিয়ে দিব। এখানে দেখো ছোট ছোট করে অনেক কিছু দেওয়া আছে, যে পেজটা এভাবে দেওয়া, তাই না, এটা তোমার লম্বা একটা দলিলের মতো যে খতিয়ানের পেজ থাকবে, সেখানে জমিদার লেখা আছে, রায়তের ক্রমিক নাম্বার লেখা আছে। এখন ক্রমিক নাম্বার লেখার কারণ হচ্ছে, ধরো এখন এই জমিতে একজন দখলদার থাকে, কয়েক বছর পর, আজ থেকে 5-10 বছর পর বা 15-20 বছর পর সেটা চেঞ্জ হয়ে গেল, তো নতুন যে দখলদার আসছে তার নাম উল্লেখ থাকবে। এইভাবে তোমার অনেক কিছু লেখা আছে, যে রাজস্ব কর্মচারী, বর্তমান খাজনা, জেলা, সিএস খতিয়ান ইত্যাদি বিভিন্ন কিছু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে বাংলাদেশের প্রথম জরিপ, যেটা হচ্ছে তোমার সিএস খতিয়ান। এরপরে আমরা সেকেন্ড জরিপটা দেখি। এরপরে জরিপটা হচ্ছে এসে খতিয়ান। নামগুলো অনেকটা কাছাকাছি, তাই না? নামগুলো একটু মনে রাখবা, নামগুলো প্যাচ লাগাই ফেলবা না। নামগুলা হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে এটার মিনিং সহ নামগুলা মনে রাখবা। তোমাদের প্রশ্ন যদি একটা করে আর একটার সাথে মিল করে আবার এস এ, এস এ, আর এস, সি এস, এগুলা প্যাচ লাগাবা না। আচ্ছা, এরপরের খতিয়ানটা হচ্ছে তোমার এস এ খতিয়ান। এই খতিয়ানটা শুরু হয় 1956 সালে, আর এটার কার্যক্রমটা তোমার 1965 সালে শেষ হয়। তোমার বইয়ে দেওয়া আছে 1962 সাল, কিন্তু আলটিমেটলি এটার কার্যক্রমটা 1965 সাল পর্যন্ত হয়েছে। এর জন্য আমি এখানে অবলিক দিয়ে এটা লিখে রাখছি। তোমার এই জরিপটা আলটিমেটলি 1965 সাল পর্যন্ত হয়। আচ্ছা, 1900 এই যে একটা খতিয়ান আসলো, তাই না, তোমার খতিয়ান গুলো মূলত চেঞ্জ হয়েছে। এখানে চারটা যে খতিয়ান, চারটা খতিয়ানের কাজই কিন্তু ভূমি জরিপ করা, যে তোমার কোন জমিটা কোন থানায় কোন গ্রামে কিভাবে আছে, কি অবস্থায় আছে, তারপর সেটার একটা নাম দেওয়া, একটা দাগ দেওয়া, একটা নম্বর দেওয়া, এটার জন্য। তাহলে এই খতিয়ানের নিয়মগুলো কেন পরিবর্তন হলো? এক একটা নাম চেঞ্জ মানে হচ্ছে এক একটা খতিয়ানের নিয়ম পরিবর্তন হওয়া। প্রথমে সিএস খতিয়ান ছিল, ওইটা একটা জরিপ প্রক্রিয়া ছিল। এটা আর একটা প্রক্রিয়া। সাধারণত প্রক্রিয়াটা চেঞ্জ হয় তোমার, যেমন এই প্রক্রিয়াটা চেঞ্জ হয়েছে তোমার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে। এরপরে এইখানে হয়তো এই খতিয়ানটাই হয়তো কিছু সমস্যা থাকে, এর জন্য আর একটা হচ্ছে তোমার আহ খতিয়ান আবিষ্কৃত হয়। নর্মালি তুমি যদি বলো মোবাইলের যে মডেল, বিভিন্ন এক একটা কোম্পানি বারবার প্রতি বছর বছর নতুন নতুন মোবাইল লঞ্চ করে, তো দেখা যায় তারা কি ব্যাপারটা এমন যে ওই মোবাইলটা মানে ভালো ছিল না বা কিছু এমন, তারা প্রতি বছর আপডেট করতে থাকে, বা যুগের সাথে তাল মিলাতে থাকে, যে আমার বর্তমানে এইটার চাহিদা বেশি, বা আমার এই জিনিসটার জন্য বর্তমানে
মোবাইলে এই টেকনোলজি গুলো আপডেট করে আমাদের নতুন মডেলের ফোন আনা উচিত। সেরকম জমির ক্ষেত্রে তোমার ওই প্রক্রিয়াটা দিয়ে পরিপূর্ণ কাজ হচ্ছিল না। এর জন্য পরবর্তী নতুন করে আরেকটা প্রক্রিয়া আসে এবং সেটার একটা নাম দেওয়া হয়। তো ১৯৫০ সালে যখন জমিদারি প্রথার বিলোপ সাধিত হয়, অর্থাৎ জমিদারি প্রথাটা চলে যায়, শেষ হয়ে যায়, তখন এই যে জমিদাররা যেসব জমি দখল করেছিল বা তাদের কি বলবো, তাদের মালিকানায় যেসব জমি ছিল সেগুলো সরকার নিজে অধিগ্রহণ করে নেয়, অর্থাৎ নিজ মালিকানায় নিয়ে নেয়। এক কথায় তাদের যত জমি ছিল সবকিছু সরকারের হয়ে যায়। সেই জমিগুলা কাদের নামে? এখন সবকিছু সরকারের নামে। তুমি যদি জমি কিনতে চাও সরকারের কাছ থেকে নিতে হবে। তার মানে নতুন করে যখন তুমি সরকারের অধীনে নিয়ে নিবা জমিগুলার একটা প্রক্রিয়ার ব্যাপার আছে। তখন কি করে, এই উক্ত জমিদারদের জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য তাদের এই যাদের যে জমিটা সরকার যে নিয়ে নিছে, তো যারা যে জমিদার আছে তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দিবে, এর জন্য ভূমি মালিকগণ বা রায়তদের সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য, আর যারা হচ্ছে দখল থাকে সেই বা ভূমির যেসব মালিক থাকে তাদেরকে সরকার নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে। সেই তথ্যগুলা জমিদারদের পতন রেজিস্টার অনুযায়ী এই জরিপ বা খতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল। তাহলে যেই জমিগুলা হচ্ছে জমিদারদের কিভাবে ক্ষতিপূরণ করবে, যারা ভূমি মালিক হিসেবে পরিচিত তাদের কাছ থেকে যতটা সম্ভব বিভিন্ন তথ্য নিয়ে নিয়ে সরকার তার নিয়ন্ত্রণে জমিগুলো নিয়ে চলে আসে। তো এই এসএ জরিপে কি থাকে, তোমার ভূমি মালিকের নাম থাকে, জমির বিবরণ সংবলিত থাকে, কিন্তু সেটা কি থাকে, হাতে লেখা থাকে। হাতে লেখা থাকে, রেকর্ড বা খতিয়ান প্রস্তুত করা হয়। এসে খতিয়ানের যে উপরে তোমার বাম দিকে থাকে হচ্ছে সাবেক খতিয়ান। এবং সাবেক খতিয়ান বলতে এই যে এর আগে এই জমিটা ভূমি জরিপ করা হয়েছিল কি না, আদৌ করা হলে সেটা কত নাম্বার খতিয়ান সেই নাম্বারটা উল্লেখ থাকে। আর হাল খতিয়ান নাম্বার উল্লেখ থাকে। তার মানে আগে জমিটা তোমার সিএস খতিয়ান এই জমিটার উপর করা হয়েছিল কিনা, কত নাম্বার ছিল, ওইটা সম্পর্কে বাম সাইডে লেখা থাকে। আর বাকি বর্তমান যে তথ্যগুলা সেগুলা তোমার হচ্ছে হাতে লেখা থাকে। এটা হচ্ছে এসে খতিয়ান। এসে খতিয়ানটা বলা হয় মূলত এই যে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার কারণে সরকার যে জমিগুলো নিজের অধীনে নিয়ে নেয় এটার জন্যই হয়েছিল। এভাবেই পরে তোমার ১৯৬৫ সাল পর্যন্ত এসে খতিয়ানটা তার কার্যক্রম চালায়। এরপরে ৩ নাম্বার যে খতিয়ান সেটা হচ্ছে আরএস খতিয়ান। এটা বলা হয় যে এসে খতিয়ানের মধ্যে যেই ধরনের ভুলগুলো ছিল বা সেই কাজগুলো জরিপটা করতে যে যেসব ভুলগুলো চোখে পড়ছিল সেগুলো মূলত সংশোধন করার জন্য নতুন আরেকটা জরিপ বা খতিয়ান আসে, সেটাকেই বলা হয় আরএস খতিয়ান। তো আরএস খতিয়ানের এই যে মূলত উদ্দেশ্যই ছিল ভুল সংশোধন। কিসের ভুল সংশোধন? এসে খতিয়ানের ভুল সংশোধন। তো এই যে এসে জরিপের সময় সরেজমিনে মানে হচ্ছে ভূমি তোমার জমিন জরিপ কার্যক্রম পরিচালনা হয়নি। এসে জরিপটা যখন করা হয়েছে তখন বলা হয় যে তোমার জরিপটা তোমার জমিতে যে যে করা হয় নাই। ভুলটা হওয়ার কারণ কি, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জমিতে যে যে করা হয় নাই। তারা গণহারে হয়তো কাগজ দেখে একটা নাম দিয়ে দিছে। সরকার সহজ কথায় সরকার সবকিছু নিজের নামে নিয়ে নিছে। কিছু জমি হয়তো যে যে একটা হচ্ছে তোমার আন্দাজ করে জরিপ করা, আর একটা হচ্ছে যে, যেমন আমরা আম, আদমশুমারিতে বলি তাই না, যে আমার বাসায় তো আসেই না, আমাকে তো কাউন্ট করেন, এরকম একটা মজা ট্রল করি। তো আসলে কিন্তু যাওয়া হয় না সবার বাসায়, আবার অনেকের বাসায় 2বারও যাওয়া হয়। তো মোটামুটি একটা আন্দাজ করি, পুরোটাই যে আন্দাজের উপর ব্যাপারটা এমন না, বাট কিছু কিছু তোমার আন্দাজ করেও দেওয়া হয়, সব জায়গা হয়তো কভার করা সম্ভব হয় না। কিন্তু তোমার আরএস খতিয়ানে এই ব্যাপারগুলা সংশোধন করা হয়। প্রত্যেকটা জায়গায় যে যে ভূমিতে বা জমিনে যে যে তোমার এই জরিপগুলো করা হয়েছিল নতুন করে আবার, যে আগের খতিয়ানগুলোতে কি হিসাবে ছিল বর্তমানে, এবং জমির পরিমাণ ঠিকমতো দেওয়া আছে কিনা, মালিকের নাম ঠিকমতো দেওয়া আছে কিনা, কোনো ভুল থাকলে সংশোধন করা, জমির যে দাগ নাম্বার, মৌজা, শ্রেণী, পরিমাণ এই জিনিসগুলো সংশোধন করে আরএস খতিয়ানটা তৈরি করা হয়।
পুনরায় আরএস খতিয়ানের কাজটা মূলত 1965 সাল থেকে শুরু হয় আর শেষ হয় 1990 এর সময়। আচ্ছা, এই যে আরএস খতিয়ানটা, এটা তোমার মূলত এই যে এভাবে যে করার কারণে ধারণা করা হয় যে এই জরিপে তোমার হচ্ছে ভুল ভ্রান্তিটা কম হয়। কারণ এভাবে যে করলে সাধারণত ভুলের সম্ভাবনা কম থাকে। আর এই যে কারণে ভুলের সম্ভাবনা যেহেতু কম থাকে, অবশ্যই এই জরিপের মানটা অনেক ভালো। আর এই মানটা ভালো হয় দেখে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে দলিল হিসেবে সকলে এই দলিলের উপর, এই জরিপের উপর আস্থা রাখে। তাহলে যখন ওই সময়ে, অর্থাৎ 1965 থেকে 1990 সাল পর্যন্ত যখন জমি বেচাকেনা হতো একজন আরেকজনের অপরের সাথে, বা জমিতে কোনো কাজ করা হতো, তখন ধারণা করা হয় এত সাল থেকে এত সাল যদি ওই জমির কেউ আরএস খতিয়ানের কাগজটা দেখাতে পারে, তাহলে ধারণা করা হয় এই জমিটা নির্ভুল, কাগজপত্র সব ঠিক আছে। তো মানুষ ওই জরিপের উপর আস্থা রেখে খুব ইজিলি তার ওই কাজটা করতে পারে, তাদের জন্য সুবিধা হয়। তো এই আরএস জরিপে প্রস্তুতকৃত নকশা এবং রেকর্ড বা খতিয়ান নির্ভুল হিসাবে গ্রহণীয় ও নির্ভরযোগ্য। আচ্ছা, তোমাদের এই যে খতিয়ানগুলো, আমি কিছু ইনফরমেশন বাইরে থেকে অ্যাড করছি, আবার কিছু তোমাদের বইয়ের থেকেও নিছি। তো তোমরা অবশ্যই ক্লাস প্লাস লেকচার নোট, বই, এই তিনটা মিলায় ইনফরমেশন গুলা একসাথে করে পড়বা। তো এই গেল হচ্ছে আরএস খতিয়ান। এরপরে হচ্ছে বিএস খতিয়ান, বাংলাদেশ সার্ভে। আচ্ছা, এই বিএস খতিয়ানটার কাজ মূলত শুরু হয় 1990 সালে। 1990 সাল থেকে বলা হয় যে নতুন আরেকটা জরিপ, এটা মূলত একটা আহ বাংলাদেশ ডিজিটাল একটা আধুনিক জরিপ বলা হয়। তো সেইটা হওয়ার আগ পর্যন্ত এটা হতে থাকে। 1990 থেকে বিডিএস জরিপ শুরু হওয়ার আগ পর্যন্ত, এই যে মধ্যকার যে সময়টা, এই পর্যন্ত এই বিএস জরিপটা চলে। এই মধ্যকার সময়টাকে বিএস জরিপ বলা হয়। তো এই বিএস জরিপটা 1990 সাল থেকে, ওই যে তোমার সিএস জরিপটা যেমন কক্সবাজারে শুরু করা হয় 1888 সালে, যে ওখানে শুরু করে তোমার একটা হচ্ছে তোমার ট্রায়াল বলতে পারো, যে এই জরিপটা কিরকম কাজ করে, তথ্যটা কতটুকু সঠিক আসে। ঠিক সেরকম বিএস জরিপটা তোমার 1990 সালে ট্রায়াল হিসেবে শুরু করা হয়, বিগত খতিয়ানগুলো থেকে ধারণা নিয়ে। তো সেখান থেকে নিয়ে তোমার বাংলাদেশে প্রপার ভাবে এই বিএস খতিয়ানের কার্যক্রম শুরু হয় সারা বাংলাদেশের ওপর 1898 সালে। আচ্ছা, সারা দেশে শুরু হয় বলতে কি বুঝাচ্ছে? অলরেডি কি বাংলাদেশের জমিগুলো খতিয়ানের অন্তর্ভুক্ত না, কিন্তু কি কোনো না কোনো কারণে হয়তো ওই খতিয়ানগুলোতে কিছুটা সমস্যা দেখা গেছে, অথবা ভৌগোলিক কারণে পরিবেশের চেঞ্জ আসছে, বিভিন্ন চেঞ্জ আসছে। আর অবশ্যই দেশ বিভক্ত হয়েছে, যুদ্ধ হয়েছে। তো এই সব কারণে তোমার 1998 সালে আবার নতুন করে সারা দেশে বিএস খতিয়ানের কার্যক্রম শুরু হয়। আর এই বিএস খতিয়ানটা বলা হয় যে বাংলাদেশ আমলে হওয়া সর্বশেষ সরেজমিনে জরিপ। অর্থাৎ প্রত্যেকটা জমিনে বা জমিতে, এলাকায়, থানায়, গ্রামে যে ওগুলা পরিমাণ করা, ওখানে কাগজপত্র দেখা, এভাবে সরেজমিনে একটা জায়গায় তুমি নিজে প্রেজেন্ট থেকে যেই হচ্ছে জরিপটা করো, এই জরিপটা বাংলাদেশের শেষ জরিপ হিসেবে বিবেচিত। আচ্ছা, সরেজমিনে জরিপ এটা বোঝানোর আরেকটা তোমাদের যদি বলি, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে রিসার্চ পড়েছো তাই না? যে রিসার্চে আমরা বিভিন্ন কিছু দেখেছি যে আমরা কারো সম্পর্কে ইনফরমেশন জানতে চাইলে সেটা কিভাবে নিতে পারি, সামনাসামনি নিতে পারি, ইন্টারভিউর মাধ্যমে নিতে পারি, বা ফোনের মাধ্যমে নিতে পারি, বা মোটামুটি একটা দল করে নিতে পারি। তো যেই তথ্যগুলো তুমি কোনো একটা এলাকায় বা জমিতে যে সরাসরি কথা বলে, কাগজগুলো দেখে বা জমি পরিমাপ করে সরাসরি যে কাজটা করো, এটাই মূলত সরেজমিনে জরিপ বলা হয়। আর বাস্তবে তোমার ওই রিসার্চের ক্ষেত্রে বলা হয় বাস্তবে সাক্ষাৎকার নেওয়া হয়। আচ্ছা, এখন এই জরিপের একটা মজার বিষয় হচ্ছে যে বিএস খতিয়ান, আমরা তো এটা নামটা পড়ে ফেললাম যে বাংলাদেশ সার্ভে, কিন্তু এক একটা স্থানে
তোমার স্থান অনুযায়ী এই নামটা চেঞ্জ হতে থাকে। ধরো ঢাকায় এটাকে বিএস খতিয়ান বলা হয়, কিন্তু খুলনাতে তোমার এটা অন্য একটা নামে পরিচিত। তো এই নামটা সম্পর্কে তোমার সঠিকভাবে কোথাও বলা নাই যে কোথায় কোন নাম, শুধু এতটুকু বলা আছে যে এই নামটা পরিবর্তনশীল, বা এক এক এলাকায় বা এক এক স্থান অনুযায়ী নামটা চেঞ্জ হতে থাকে। তো এই হলো আমাদের খতিয়ানের একটা আলোচনা, যে জমি, সহজ কথায় বাংলাদেশের যত জমি আছে এই জমিগুলোকে একটা নাম দেওয়া দরকার। জরিপের মাধ্যমে কোন জমি কিসের অন্তর্ভুক্ত, তাদের দাগ নাম্বার, শ্রেণী, কোন এলাকায় সেই জমিটা পড়ছে। আর আমরা তো চিন্তা করতেই পারি যে এই জমিটা এতটুকু, ধরো তুমি চিন্তা করলে এটা তো ঢাকা শহরেই অবস্থিত, কিন্তু এটার বর্ডারে তুমি যখন হিসাব করবা একদম যে এই জায়গাটা পার হলেই তোমার পরের এলাকাটা গাজীপুর শুরু হবে বা নারায়ণগঞ্জ শুরু হবে, তো তখন তোমার কতটুকু ঢাকার মধ্যে পড়বে, কতটুকু নারায়ণগঞ্জের মধ্যে পড়বে, এই জিনিসগুলা তখন কিন্তু জরিপে ডিটেলসে লেখা ছিল, বা এই জরিপগুলোও করা হয়েছে যে কোন থানার অধীনে, কোন গ্রামের অধীনে। এই কাগজ সবকিছু, ভূমির যে জরিপ, এগুলোকে খতিয়ান বলা হয়। আমরা 4টা খতিয়ান সম্পর্কে জানলাম। এরপরে যে বললাম যে বিডিএস খতিয়ান, কমেন্ট দেখি সবাই আজকে কি খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, কারো আজকে কিছু জানার নাই? ইয়া কই? ও আচ্ছা। আচ্ছা, তাহলে একটু আগে আমরা বিএস খতিয়ানের ক্ষেত্রে বলছি যে তোমার হচ্ছে বিডিএস খতিয়ানটা শুরু হওয়ার আগ পর্যন্ত বিএস খতিয়ানটা কার্যক্রম চলেছিল। তো বিডিএস খতিয়ানটা কি, সেটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, তোমাদের বইয়ে বিডিএস খতিয়ানের কথা বলা নাই। এই জরিপের কাজটা তোমার 2023 সালে শুরু হয়, তার মানে একদম রিসেন্ট না, লাস্ট ইয়ারে শুরু হয়, অর্থাৎ অনলাইনের মাধ্যমে করা হয়। এই বিডিএস জরিপ একটা ডিজিটাল জরিপ, বাংলাদেশের মধ্যে এটাই প্রথম ডিজিটাল সার্ভে হিসেবে প্রচলিত বা বিবেচিত। কেন? অবশ্যই বিএস জরিপটা যেহেতু সরেজমিনে জরিপ ছিল, ওইটা বাংলাদেশের সর্বশেষ সরেজমিনে জরিপ ছিল। 2023 সাল থেকে তোমার এই বিডিএস জরিপটা শুরু হয়, আর এখন পর্যন্ত বাংলাদেশে প্রথম বিডিএস বা ডিজিটাল জরিপ হিসেবে এই জরিপটাই পরিচিত, এবং এখনো এটার কার্যক্রম চলছে। এটাই হচ্ছে বিডিএস জরিপ। তাহলে এই যে আমরা জমির জরিপ সম্পর্কে জানলাম, তো এখন এই জরিপ, যখন তুমি জরিপটা করা শেষ হলো, তো এই জরিপের সময় বিভিন্ন কাজ বা জমির ক্ষেত্রে আরো বিভিন্ন ধাপের নাম আসে। আর প্রথম যেই ধাপটা আসবে সেটা হচ্ছে ডিপি পর্চা বা খতিয়ান। এটাকে কি বলা হয় দেখি আমরা। ডিপি পর্চার বলতে আসলে কি বোঝাচ্ছে? ভূমিটা যখন কোনো একটা, এই যে জমিটা তো তোমরা জরিপ করছো, এই জরিপের সময় রেকর্ড প্রস্তুতকালে কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। এই যে খতিয়ানগুলো সম্পর্কে আমরা জানলাম, তো এই খতিয়ানগুলো তুমি যখন রেকর্ড করবা তখন তোমাকে 2-3টা ধাপ অনুসরণ করতে হয়। কি কি ধাপ? খানাপুরি, বুঝারত, তসদিক, তফসিল, এই জিনিসগুলো। তো আমরা একটু এই জিনিসটা দেখে আসি যে খানাপুরি জিনিসটা কি। খানাপুরিটা হচ্ছে তোমার খাওয়ার পুরি না অবশ্যই, এখানে তোমার জমির নাম, এই জিনিসগুলো। খানাপুরি জিনিসটা হচ্ছে তোমার জরিপের সময় মৌজা নকশা প্রস্তুত করার পর, মৌজা কি আমরা অলরেডি জেনেছি যে এলাকা বা থানা ভিত্তিক তোমার যে এক একটা জমির নাম দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়, সেটা হচ্ছে মৌজা। মৌজাটা কি থানা ভিত্তিক হয়, গ্রাম বা পাড়া ভিত্তিক হয়। তাহলে এই যে মৌজাটা তোমার একটা নকশার মাধ্যমে যদি তুমি প্রকাশ করো যে এই থানার এই জমিটা এত নাম্বার এত নাম্বার, তো ওই যে নকশাটা তুমি তৈরি করেছো, এই নকশাটা প্রস্তুত করার পর খতিয়ান, যখন তুমি খতিয়ানের কাজটা করবে, আমরা কি দেখছি যে খতিয়ানটা কি মৌজা ভিত্তিক হয়, তার মানে মৌজা থেকে ধারণা নিয়ে বা ইনফরমেশন নিয়ে আমি খতিয়ানের কাজটা শুরু করব। তাহলে তখন এই খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান যে একটা ফর্ম থাকবে, ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরণ করার প্রক্রিয়াকে খানাপুরি বলা হয়। অর্থাৎ খতিয়ানে যে তোমার একটা ফর্মে যে কাগজগুলো থাকবে, যে ইনফরমেশন গুলো তোমার কাছে জানতে চাবে,
সেই ইনফরমেশন গুলো তোমার জরিপ যে করে সেই কর্মচারীটা যে লিখবে, এই যে কাজটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় খানাপুরি। নামজারি কি? নামজারিটা হচ্ছে তোমার ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে, যে কোনো সূত্রে হচ্ছে জমির যে নতুন মালিক হয়, সেই নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলে। অর্থাৎ কোনো একটা জমি তুমি যখন নতুন কেনো, তার আগে কিন্তু জমিটার মালিক আরেকজন থাকে। তাহলে অবশ্যই ওই জমিটার তোমার যে হচ্ছে মালিকানা অলরেডি সব কাগজপত্র কিন্তু তার নামে করা আছে। তো নতুন করে তুমি যখন ওইটার মালিক হও, নতুন করে তুমি যখন সরকারের খতিয়ানে তোমার নামটা অন্তর্ভুক্ত করাও, এই প্রক্রিয়াটাকে নামজারি বলা হয়। এরপরে তফসিল কি? তফসিলটা হচ্ছে তোমার জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে তফসিল বলে। অর্থাৎ একটা তফসিলে কি কি থাকবে আমরা দেখি। মৌজার নাম থাকবে, ওই মৌজাটার নাম, নাম্বার থাকবে, খতিয়ান নাম্বার থাকবে, খতিয়ান নাম্বার থাকবে, দাগ নাম্বার থাকবে, জমির চৌহদ্দি থাকবে, জমির পরিমাণ সহ থাকবে। এই সমস্ত জমির যে ইনফরমেশন গুলা যেখানে লেখা থাকবে, ওই যে কাগজের যে বিবরণীটা, ওইটাকে তফসিল বলে। তাহলে আমরা ডিপি পর্চাতে যাই। তোমার ভূমি জরিপের সময় তাহলে এই যে খানাপুরি, বুঝারত, তসদিক ইত্যাদি প্রক্রিয়া সম্পন্নের জন্য যে খতিয়ান প্রকাশ করা হয়ে থাকে, তাকে খসড়া খতিয়ান বলা হয়। তাহলে এই যে আমরা তফসিল, খানাপুরি এই জিনিসগুলো দেখলাম, এটা হচ্ছে তোমার প্রথমে একটা খসড়া কাগজে তোলা হয়। প্রথমেই হচ্ছে তারা ডিরেক্ট যে অফিসিয়াল যে কাগজ সেটাতে তোলে না, খসড়া ভাবে একটা হচ্ছে লিস্ট করা হয়। লিস্ট করে ফাইনালি তোমার হচ্ছে ডিপি পর্চা বা খতিয়ানে জিনিসটা তোলা হয়। তাহলে এই যে খসড়া যে খতিয়ান, এই জিনিসগুলো রেকর্ড প্রস্তুত করা হয় ভূমি জরিপের সময়, এই জিনিসটাকে ডিপি পর্চা অথবা ডিপি খতিয়ান বলে। তাহলে এই খসড়ার ক্ষেত্রে কি হয়, তুমি যখন এই খসড়াটা করো, মানে প্রথমে যখন তুমি ইনফরমেশন গুলো নিয়ে একটা তুমি রাফ বলো, আমরা যে ম্যাথ করতে গেলে বা যে কোনো কিছু লিখতে গেলে যে আলাদা করে রাফ করি, এটার ক্ষেত্রে কি আমরা ভুল সাধারণত সংশোধন করতে পারি না। যে কোনো একটা ভুল সাধারণত রাফটা এর জন্যই করা হয় যে কোনো কারণে ভুল হলে যাতে আমরা ফ্রেশ করে খাতায় তুলতে পারি। তো এই যখন তুমি খসড়া খতিয়ানটা তোলো, এখানে তোমার ভুল সংশোধন করার অপশন থাকে। ভুল বা দাগ সূচিতে কোনো দাগ, জমির দাগ দিতে যে তুমি হয়তো ভুল করেছো, রিচেক করতে যে তুমি দেখলা ভুল, তাহলে এই খসড়াতে তুমি ঠিক করে ফাইনালি ঠিক মতো উঠাবা খতিয়ানে। তাহলে দাগের সাথে নকশায় কোনো ভুল ইত্যাদি হয়ে থাকলে তা সংশোধন করা যায় এই খসড়া খতিয়ানে। তাহলে এই পর্চায় বা ডিপি খতিয়ানে জরিপ বিভাগের কি কি থাকে? সিল থাকে, স্বাক্ষর থাকে, আর নম্বর দেয়া থাকে। এই যে ডিপি খতিয়ান, এখানে যে ইনফরমেশন গুলা, এখানে তোমার সরকারিভাবে কি কি থাকে? এই যে জরিপ বিভাগ, অর্থাৎ তুমি যেই খতিয়ানই হোক না কেন, তোমার সিএস খতিয়ান হোক, আরএস হোক, এসএ খতিয়ান হোক বা বিএস খতিয়ান হোক, এই খতিয়ানগুলো যখন যেই খতিয়ানের আন্ডারে জরিপটা করা হয়েছে, সেই প্রক্রিয়ার যে অফিস, মূল অফিস, সেই বিভাগের, ওই জরিপ বিভাগের সিল থাকে, তাদের নিজস্ব একটা সিল থাকবে, স্বাক্ষর থাকবে, আর নম্বর দেওয়া থাকবে। কোথায়? ডিপি পর্চা বা খতিয়ানে। তো এতটুকু কি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো? কথাগুলো, শব্দগুলো কিছুটা কঠিন। যতটা চেষ্টা করেছি আমি তোমাদের হচ্ছে এই প্রত্যেকটার একটা করে ডেফিনেশন দেওয়া বা কোন জিনিসটা কি সেটা বোঝা। এখন তোমাদের আসলে মনে হতে পারে যে এই টপিকগুলো আসলে আমাদের কেন পড়াচ্ছে বা কিছু, কিন্তু ছোট থেকে আসলে টুকটাক এই ব্যাপারগুলো জানলে কিন্তু, আমরা এর আগের ক্লাসে বলেছি যে তোমাদের জমি সংক্রান্ত এই কাগজগুলো যখন তুমি জানবা, তোমার মাথায় কিন্তু অটোমেটিক আসবে। তুমি দেখবা তোমার সামনে কেউ যদি জমি নিয়ে এটা করে, তুমি খুব উৎসাহ নিয়ে জানতে চাবা যে তোমার এটা কোন জরিপের বা এখানে কি লেখা আছে, বা দাগ নাম্বার দেখলে দেখবে তোমার, ও আচ্ছা দাগ নাম্বার এইটা। তো এই জিনিসগুলো নিয়ে তুমি যখন ছোট থেকে এই ব্যাপারগুলো একটু একটু করে জানতে থাকবা, তোমার অবশ্যই বাস্তব জীবনে এই জমি জমার এই আহ যে মালিকানা পরিবর্তন বলো বা কেনা বেচা, এই সবকিছুতে অনেক সুবিধা হবে। অবশ্যই শুধু জমি থাকার জন্য কেনা ব্যাপারটা কিন্তু এমন না। তুমি ধরো বড় হয়ে তোমার ইচ্ছা কোনো একটা তুমি বিজনেস করবা, তো সেটার জন্য তো তোমার জমি কিনতে হতে পারে, তোমার একটা জায়গার প্রয়োজন হতে পারে। তাহলে সেইখানে তুমি যখন ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার জন্য একটা জমি নিবা, তখনও কিন্তু তোমার এই সেম প্রসেস গুলো করতে হবে বা এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। তো এখন থেকে একটু একটু করে
এগুলো সম্পর্কে জানতে চেষ্টা করবা। আচ্ছা, তাহলে ডিপি খতিয়ান সম্পর্কে জানলাম। তো ডিপি খতিয়ানে মূলত কি কি তথ্যগুলো উল্লেখ থাকে সেটা আমরা একটু দেখি। জমির মালিকের নাম এবং ঠিকানা। তাহলে জমির যে মালিক তার নাম থাকবে এবং তার ঠিকানা থাকবে। জমির বর্ণনা যা জমির মালিক কর্তৃক দেওয়া হয়, অর্থাৎ জমি সম্পর্কে জমির মালিক একটা বর্ণনা দেওয়া হয় খসড়া। তোমার স্কুল কলেজ থেকে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট পেয়েছি না? তো এরকম বলতে পারো জমির মালিক তার জমি সম্পর্কে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। জমির আয়তন ও সীমানা, জমির কতটুকু হচ্ছে জায়গা কতটুকু সেটা কাঠা হতে পারে। তারপর হচ্ছে তোমার ওইটা হচ্ছে কি শতক বলে, যে এত শতক বা এত শতাংশ, ওই জমির যে কতটুকু জায়গা বা ওইটার সীমানা কোনখান থেকে কতটুকু, ওই দাগটাই দেওয়া মূলত। যে আমার জমিটা এই দাগ থেকে শুরু করে এই দাগ। অনেক সময় দেখবা কিছু কিছু জায়গায় অনেকে বাড়ি তৈরি করার সময় তার হয়তো বাড়িটা জায়গা মতো করলো, কিন্তু তার বাড়ির পাশে তার যে পাঁচিলটা, মানে তার এই পাঁচিলের যে বর্ডার, তার জমির সীমানা হচ্ছে এতটুকু, মানে তার নামে এতটুকু রেজিস্ট্রি করা আছে। সে কি করলো, 1 ইট বাড়াই দিল। এটা খুব কমন একটা জিনিস, তাই না? 1 ইট বাড়াই দিয়ে সে কি করলো, এই পর্যন্ত তার বাড়ির যে দেওয়াল বলো বা পাঁচিল বলো সেটা তুলে দিল। কিন্তু আলটিমেটলি এই এতটুক জায়গা কিন্তু তোমার সরকারের। তো সরকার যদি চায় এই জায়গাটা, তোমাকে যদি কখনো এসে বলে, এবং ঢাকা শহরে আমরা অনেক এই জিনিসগুলো দেখেছি, গ্রাম অঞ্চলে বা অন্যান্য শহর এলাকায়ও দেখা যায়, যে বলে যে এই জায়গাটা তো আপনার না। সরকার যদি এসে এটা দাবি করে, তাহলে তোমার এই পাঁচিল, ইভেন তুমি যদি এই জায়গায় তোমার বাড়ির একাংশ তৈরি করো, তোমাকে যদি সরকার এটা বলে তুমি ভেঙে ফেলতে বাধ্য। কারণ তোমার জমিতে কাগজে কলমে তুমি জমির মালিক এতটুক দাগ পর্যন্ত। সো তুমি এই 1 ইট, তোমার মনে হতে পারে যে 1 ইট কেন বাড়াবো বা কিছু, সো এটা তোমার করার কোনো সুযোগ নাই। এর জন্য এই কাগজপত্রগুলো দেখা হয়। তো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে হয়তো কোনোভাবে ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব হয় না। তোমাকে যদি বলে যে এই জায়গাটা তোমার না, তুমি অনেক সময় দেখা যায় তোমার যদি শুধু পাঁচিল হয় তাহলে হয়তো তোমার অল্পের উপর দিয়ে যায় যে তুমি শুধু পাঁচিলটা ভেঙে ফেলছো। কিন্তু তোমার যদি এমন হয় যে তুমি ওখানে তোমার বাড়ির যেই এক সাইডের দেয়াল সেটা, তাহলে সেটাও তোমার ভেঙে ফেলতে হয়। এতে করে যে শুধু হয়রানি হয় ব্যাপারটা এমন না, তোমার হচ্ছে অনেক টাকা খরচ হয়। আর তুমি অতটুক জমি চাইলেও তোমার ওই অপশন কিন্তু থাকবে না যে এতটুকু আমি কিনে নিচ্ছি, কারণ এটা সরকারের জায়গা। ওইটা তোমার রাস্তার অন্তর্ভুক্ত হতে পারে বা খাল বা ড্রেন যে যায় সেটার অন্তর্ভুক্ত হতে পারে। তো এর জন্য জমির কাগজের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব সেনসিটিভ, যে কত দাগ থেকে কত দাগ পর্যন্ত তুমি মালিক, এবং কেনার সময় বিক্রি করার সময় এই জিনিসগুলো তুমি অবশ্যই দেখে কিনবা। এরপর জমির মালিকানার ধরন, সে হচ্ছে জমিটা নিজে কিনেছে নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, নাকি কোনো এই যে এখন বর্তমানে বিভিন্ন লটারি বলা হয়, বা সরকারিভাবে কোনো একটা জমি পাইছে, বা কিভাবে সে মালিক হয়েছে, এটার একটা ধরন ওই ডিপি বা খতিয়ানে লেখা থাকবে। জমির মালিকানার উপকরণের বিবরণ, ওই ডিটেলস যা মালিকানাটা কিভাবে হয়েছে সেই উপকরণগুলো ডিটেলসে লেখা থাকবে। জমির মালিকানার সীমানা অনুযায়ী জমির উপর কোন ধরনের বসতি নির্মাণ করা যাবে এবং কোন ধরনের বসতি, একটু আগে অলরেডি আমরা বলছি যে জমির কাগজে ওগুলো লেখা থাকে। অর্থাৎ কিছু কিছু জমি থাকে, তুমি দেখবা তোমরা এখন বিল্ডিং বাড়ি অনেক বেশি হচ্ছে। কিছু কিছু জমি থাকে কিন্তু, যে এই জমিটাই তুমি যখন বিল্ডিং করবা তোমাকে 8 তলা বা 10 তলার ফাউন্ডেশন দেখাতে হবে, যে মাটির নিচে এতটুকু ফাউন্ডেশন। তো এরকম সরকারি কিছু জমি থাকে যেখানে উল্লেখ করে দেয় যে মিনিমাম তোমার 5 তলা বা 8 তলা থাকতে হবে, এছাড়া তুমি ওখানে বিল্ডিং করতে পারবা না। তুমি চাইলেই 1-2 তলা করতে পারবে না। আবার কোনো জায়গায় থাকে যে তুমি কি ধরনের বাড়ি নির্মাণ করবা, ওই মাটিটা বা ওই ভূমিটা কিসের উপযুক্ত, এই জিনিসগুলোও ডিপি খতিয়ানে উল্লেখ করা থাকে। এরপরে জমির মালিকানার সীমানা অনুযায়ী জমির উপর কোন ধরনের, আচ্ছা, কোন ধরনের ফসল তুমি চাষ করতে পারবা,
কোন ধরনের ফসল চাষ করতে পারবা না, এই সবকিছু খতিয়ানে লেখা থাকবে। যে জমিটার ধরন যেটা, যে তুমি কি করতে পারবে সবকিছু লেখা থাকবে। সো তুমি ধরো কোনো একটা জমি কিনতে চেলা, যে সেখানে তুমি হচ্ছে কোনো শুধু চাষের জন্য নিচ্ছ, তোমার ব্যবসায়িক কাজের জন্য হতে পারে, কিন্তু ওই জমির কোনো একটা কারণে হয়তো ওই জমির রেস্ট্রিকশন আছে যে তুমি ওখানে ফসল চাষ করতে পারবা না। তাহলে কিন্তু তুমি হয়তো শুরু যদি করেও দাও, তোমার যদি কখনো এরকম যে দেখতে আসে সরকারি অফিস থেকে লোক যখন আসবে তোমার হচ্ছে সার্ভে করার জন্য, তখন কিন্তু তোমার সেই জমির টা হচ্ছে তোমার হচ্ছে তারাই ফসলগুলো নষ্ট করে দিবে। বা বিল্ডিং এর ক্ষেত্রেও সেম, যে তোমার বিল্ডিংটা প্রপার নিয়ম মেনে বানানো হয়েছে কিনা, কাগজে যেরকম লেখা আছে সেই নিয়ম মেনে তৈরি করা হয়েছে কিনা, সেগুলো কখনো যদি দেখতে আসে, সার্ভে করতে আসে, তাহলে সেটা মেনে তোমার কাজটা করতে হবে। না হলে তোমার, আমরা অনেক জায়গায় দেখি যে বিল্ডিং হচ্ছে ভেঙে ফেলছে কেন, কারণ হয়তো অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে। সো এইটার পিছনে এই যে এই জিনিসগুলো লেখা থাকে। তাহলে এখন বলতে পারো, সবকিছু যদি লেখা থাকে মানুষ তাহলে এটা কেন করে? তো এটার তো আসলে উত্তর যদি খুব সিম্পলি দেওয়া যায় তাহলে তো বলা যায় খুব ইচ্ছা করে করে, বা কোনো সময় হয়তো তার পাওয়ারের ক্ষেত্রে করে, পাওয়ার দেখায় করে। তো এটার আসলে এক একজনের ক্ষেত্রে এক একটা ব্যাপার। তো অবশ্যই চেষ্টা করা উচিত এই জিনিসগুলো মেনে ঠিক মতো করার। কারণ কখনো কোনো প্রবলেমে পড়লে কিন্তু আসলে তখন অনেক বেশি ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। আচ্ছা, আহ, এটা আমরা অলরেডি দেখছি যে খানাপুরী নামজারিয়া তফসিলটা কি। এরপরে আরেকটা আছে আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে মাঠ পর্চা। তোমাদের আসলে আজকে আরো দু একটা টপিক অ্যাড করার কথা ছিল, কিন্তু এই টপিকগুলো আসলে এত কঠিন আর এত বড়, সো আমি তোমাদের জন্য কিছু টপিক একটু কমাই দিছি। তো আমরা মাঠ পর্যায়টা পড়ার পর বাকি যে জিনিসগুলো আছে, তো অফিসের কথা বলা আছে, খাজনার কথা বলা আছে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো। তো মাঠ পর্যায়ের ক্ষেত্রে দেখো, জমি জরিপ যখন করা হয়, এই জমি জরিপটা করার সময় জমির মালিকদের একটা প্রাথমিকভাবে জমির তথ্য সম্বলিত খতিয়ান প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ যখন জমির জরিপগুলো করা হয়, যেই যেই জমির যেসব মালিক থাকে তার আগের খতিয়ান অনুযায়ী জমির যেসব ডিটেলস ইনফরমেশন থাকে, জমি সংক্রান্ত যেসব তথ্য থাকে, সেই জিনিসগুলা তোমার পূর্বের মালিকের কাছে ওই কাগজটা দেওয়া হয়। তো সেখানে জমির প্রাথমিক পরিচিতির তথ্য থাকে। এই যে প্রাথমিক পরিচিতির যে এই যে তথ্যগুলো জমির মালিকদের দেয়, এই জিনিসটাকেই বলা হয় মাঠ পর্চা। তো মাঠ পর্চায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে নির্ধারিত একটা সময়ের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়, যে এই ডেটের মধ্যে তুমি এই নির্ধারিত প্রক্রিয়ায়, অবশ্যই ওইটা সংশোধন করার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সময় আছে, ওইটা মেনটেন করে তুমি তোমার ওই জমি সংক্রান্ত কোনো ভুল থাকলে সংশোধন করতে পারবা। আর মাঠ পর্যায়ে কিসের সিল থাকে? এই যে জরিপ বিভাগের একটা সিল দেওয়া হয়ে থাকে। এছাড়াও মাঠ পর্যায় সম্পর্কে আরেকটু দেখো, তোমাদের এই যে মাঠ পর্যায়ের যে কাগজগুলা, এটা সাধারণত কোথায় থাকে? এটা তোমার জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রেকর্ড রুম শাখায় সংরক্ষিত থাকে। তোমার জেলা প্রশাসকের যে অফিস, সেই জেলা প্রশাসকের অফিসে জেলার যে রুম রেকর্ড শাখায়, সেখানে তোমার এই মাঠ পর্চাটা সংরক্ষিত থাকে। মাঠ পর্যায় মূলত তোমার একটা এই জমি সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো তোমার মালিককে দেওয়া হয় যে দেখতে, যে জমি সম্পর্কে যে জরিপটা আগে করা হয়েছিল এটা বর্তমানের সাথে মিলছে কিনা, বা নতুন কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো এমন কোনো ভুল যদি সে পায়, তাহলে সেটা সে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে সে সংশোধন করতে পারবে। এটা জেলা প্রশাসকের যে অফিস, জেলা প্রশাসকের অফিসে জেলা রেকর্ড রুমে এটা সংরক্ষিত থাকে।
যেকোনো জনগণ তার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে এই ধরনের খতিয়ানের নকল কপি সংগ্রহ করে থাকে। নকল কপি বলতে বোঝানো হয়েছে অরিজিনাল কপিটা তোমাকে দেওয়া হয় না। তোমার ফটোকপি বোঝানো হয়েছে যে এটার অরিজিনাল ডকুমেন্টস না। তুমি তোমার জমি সম্পর্কে যদি জানতে চাও তাহলে এই মাঠ পর্চা থেকে তোমার জমির একটা ড্রাফট কপি নিতে পারবা। এই জরিপকালে মাঠ পর্যায়ে জরিপ বিভাগে সংরক্ষিত থাকে এবং এই এক কপি জমির মালিককে প্রদান করা হয়। এছাড়াও বলা হয় যে মাঠ পর্চাটা তুমি যে কোনো সময় এই জেলা প্রশাসকের অফিসে যে নিতে পারবা, তুমি জমির মালিক হিসাবে, যে তোমার হয়তো কোনো সমস্যা মনে হয়েছে বা তোমার জমির কোনো কিছু দরকার, সেটা তুমি জানতে চাচ্ছ বা কোনো ইনফরমেশন তুমি জানো না, তখন তুমি জেলা প্রশাসকের অফিসে যে তুমি যদি মালিকানার কাগজপত্র বা যাবতীয় জিনিস দেখাও বা যা যা ফর্মালিটিস আছে সেগুলো দেখায় তুমি তোমার জমির এই ইনফরমেশনের একটা কপি কালেক্ট করতে পারো, যে নকল যে কপিটা সবকিছু ঠিক আছে কিনা। তারপরে তোমার যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে তাহলে বেটার, আর যদি মনে হয় যে কোনো ভুল আছে সেটার মধ্যে, তাহলে তুমি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেটা কি সংশোধন করতে পারবা। এই সুযোগটা তুমি মাঠ পর্চার ক্ষেত্রে পাবা। তো এই ছিল হচ্ছে আজকের টপিক এতটুকু। তো এই ওয়ার্ড গুলা বা এই জিনিসগুলা হচ্ছে আহ আমি তোমাদের সাজেস্ট করব একটু বারবার করে পড়ার। তোমাদের হচ্ছে এই যে দলিলের কাগজ বা এই জিনিসগুলা তোমরা খাতায় একটা নোটের মতো করে করবা, যে কোন জিনিসটা কি বা কোন কাগজে কোন পৃষ্ঠায় কোন ভাগে কি লেখা থাকবে, এইগুলা আলাদা করে একটু নোট করে পড়লেই দেখবা ২-৩ দিন যখনই পড়বা তোমার জন্য ইজি হয়ে থাকবে। তো তোমাদের জন্য আজকে একটু অন্যরকম হোমওয়ার্ক সেটা লেখা আছে যে ক্লাস করে অবশ্যই তোমরা হচ্ছে এক্সাম দিবা। তো তোমাদের আজকের ক্লাসের যে এক্সামটা কালকে বিকাল ৪টার পর তোমরা পাবা। তো তোমাদের কাজ হচ্ছে আজকে ক্লাসটা করা, প্রয়োজনে পুনরায় ক্লাসটা আবার দেখা, রেকর্ড ক্লাসটা তোমাদের দিয়ে দেওয়া হবে, সেইখান থেকে তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখবা। ক্লাসের যেই স্লাইডগুলো ছিল প্লাস ক্লাসে তোমাদের বইয়ের যতটুকু পড়া হয়েছে মাঠ পর্চা পর্যন্ত, তোমাদের আজকে হচ্ছে সিএস খতিয়ান থেকে মাঠ পর্চা পর্যন্ত পড়ানো হয়েছে। এই জিনিসগুলো বই থেকে ধারণা নিবা, নিয়ে অবশ্যই ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে ৪টার পর তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবা। প্রয়োজনে তোমরা কালকে এক্সাম রাত্রে দিতে পারো বা পরের দিন দিতে পারো, কিন্তু অবশ্যই এক্সামটা দিবা যে তোমরা এই যে পড়াগুলো পড়ার পর তোমরা কতটুকু বুঝলা বা কতটুকু মনে আছে। তো এক্সাম দিয়ে মার্কসটা কেমন আসে দেখবা, সেখানে অবশ্যই এক্সামের পাশাপাশি ব্যাখ্যাও দেয়া থাকবে। আর সম্ভবত আমাদের ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস, হয়তো ঈদের আগে আর ক্লাস করা হবে না, একটা লং ছুটি যাবে। তো তোমাদের হয়তো সামনে স্কুলে ষান্মাসিক পরীক্ষা হবে, আমাদেরও মান্থলি এক্সামের সময় চলে আসছে। তো তোমরা যেটা করবা অবশ্যই প্রত্যেকটা ক্লাস একটু ভালো করে দেখবা। তোমাদের যে একটা গ্যাপ গেল, সেটা আমাদের এই যে রেমালের জন্য বলো বা গরমের জন্য বলো, বিভিন্ন কারণে তোমাদের মোটামুটি একটা ভালো গ্যাপ গেছে। তোমরা চেষ্টা করবা এই গ্যাপটা খুব ভালোভাবে যাতে কাটায় উঠতে পারো, ভালো মতো ক্লাসগুলো করে এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়ে। আর বরাবর যেটা বলে আসছে অবশ্যই যে তোমাদের এই সাবজেক্ট গুলাকে একেবারেই অবহেলা না করে এই সাবজেক্টের ক্লাসগুলো একটু ভালো মতো করবা। এখানে তোমাদের অ্যাকচুয়ালি অনেক হিউজ জিনিস জানার আছে। তো যখন তোমরা এই ইন্টারে উঠবা তখন দেখবে এই রিলেটেড আরো অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস থাকবে বা কিছু টপিক থাকবে। তো তখন এই বেসিক গুলা না জানলে কিন্তু তখন তোমাদের সমস্যা হবে। সো আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা বুঝছো, প্লাস ক্লাসগুলো করবা। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। আজকে তাহলে এতটুকুই। আহ সো ভালো থাকো সবাই। ঈদ মোবারক আগাম। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।